বহুতল বিপর্যয়ে অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ মেয়রের। 7 সদস্যের তদন্ত কমিটির চেয়ারম্যান পুরসভার যুগ্ম কমিশনার। কমিটিতে সিভিল বিভাগের ডিজি, ঐতিহ্য ও পরিবেশ বিভাগের ডিজি রয়েছে। কমিটিতে পুলিশের শীর্ষ কর্তা, বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকও রয়েছেন। 11 জনের মৃত্যুর পর টনক নড়ল, এই প্রশ্ন তো উঠবেই। এত মৃত্যুর দায় কে নেবে, যে প্রশ্ন বারবার করে উঠছিল। আগেই ব্যবস্থা নিলে কি এই বিপর্যয় রোখা যেত না? এবং এই গার্ডেন রিচের ঘটনা একের পর এক প্রশ্ন আমাদের সামনে তুলে দিয়েছে। সায়ন্ত ভট্টাচার্য আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, প্রথমত এই যে এতদিন পর টনক নড়ল প্রশাসনের, একটা কমিটি গঠন হলো, খুব ভালো কথা। এই কমিটি কি বিষয় খতিয়ে দেখবে? দেখো, গার্ডেন রিচের ঘটনা ঘটে গিয়েছে প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে। তার দীর্ঘদিন পর কিন্তু কলকাতা পুরসভার মেয়রের নির্দেশে এই কমিটি গঠন হলো। যুগ্ম কমিশনারের নেতৃত্বে এই কমিটি মূলত ঘুরে দেখবে যে কোথায় মূলত বিপর্যয়ের কারণটা কি, কেন ঘটলো, তার মূলত গভীরে গিয়ে অনুসন্ধান করবে এই কমিটি। একই সঙ্গে যেভাবে বলা হচ্ছে যে এই ঘটনায় আধিকারিকরা যুক্ত রয়েছে, আধিকারিকদের গাফিলতি যুক্ত রয়েছে, সেই গাফিলতিটা ঠিক কোন জায়গায় ছিল, ত্রুটিটা কোন জায়গায় ছিল, কাউন্সিলরদের যে বিরুদ্ধে অভিযোগ করছে সেটা আদৌ ছিল কিনা, কোথায় গিয়ে ত্রুটি থেকে গিয়ে যে কারণে 11 জন মানুষের প্রাণ গেল, মূলত সেই বিষয়গুলো কিন্তু এই কমিটি দেখবে এবং 7 দিনের মধ্যে পুরসভার কমিশনার ধবল জৈনের কাছে রিপোর্ট জমা দেবে। একই সঙ্গে এই কমিটি কিন্তু ওই এলাকায় যে একাধিক বাড়ি হেলে পড়েছে, একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি প্রায় কোনো 1 ইঞ্চিও জায়গা ছাড়িনি, এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখবে কমিটি। এবং সেই অনুযায়ী, কমিটির রিপোর্ট অনুযায়ী যে বাড়িগুলো এখনও বিপজ্জনক হয়ে রয়েছে সেগুলো কি আদৌ ভাঙা সম্ভব হবে, ভাঙলে কতদিন পর ভাঙা সম্ভব হবে, সেই বিষয়গুলো কিন্তু রিপোর্টের পর্যবেক্ষণ যারা তদন্ত কমিটি। আমি আসবো তোমার কাছে, আসবো। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, 11 জন মানুষের প্রাণ গেল এবং 7 দিন কেটে গেল, তারপর প্রশাসনের টনক নড়ল, একটা কমিটি গঠন করা হলো, বেশ বড় বড় পোস্ট রয়েছে এই কমিটিতে। আপনার কি মনে হয় এই কমিটি গঠন করে এই দায় একেবারে ছেড়ে ফেলা যাবে? এগুলো সব আইওয়াশ। এই কমিটি যারা আছেন, যুগ্ম কমিশনার ইত্যাদি, তাদের তো বেসিক অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব ছিল যে শহরের নির্মাণ কার্য ঠিক মতো হচ্ছে কিনা, বেআইনি কাজ হচ্ছে কিনা, প্রশাসন ঠিক মতো চলছে কিনা, সেই দায়িত্ব যারা পালনে ব্যর্থ তারাই কমিটি করবেন। এ তো হচ্ছে চোরের কমিটি, দায়িত্ব দেওয়া হচ্ছে ডাকাতদের। এই কমিটি অনর্থক, সময় নষ্ট, পয়সা নষ্ট, মানুষকে বোকা বানাবার চেষ্টা। আপনার কি মনে হয় যে মেয়রের অজান্তেই এত কিছু কি সত্যিই সম্ভব? উনি তো বলছেন ইঞ্জিনিয়াররা দোষী। ইঞ্জিনিয়ারদের তুমি দোষ চাপিয়ে দলের দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছেন। কলকাতা পুরসভায় কোনো কনস্ট্রাকশন কোনো এলাকায় কাউন্সিলরের গোচর, কাউন্সিলরের অনুমতিবিহীন হতে পারে না। আপনি বাড়ির সামনে 2 বস্তা বালি ফেলুন না, দেখবেন কাউন্সিলর চলে আসবে যেখানে বালি কেন প্রয়োজন। সুতরাং কাউন্সিলররা সব জানেন, তারা কাটমানি খেয়েছেন। এখন বেচারা ফিরহাদ হাকিম বিপদে পড়ে গেছেন। দলকে বাঁচাবেন না পুরসভাকে বাঁচাবেন, এই সংকটের মধ্যে পড়ে গেছে। ধন্যবাদ বিকাশ বাবু। উভয় সংকটে পড়েছেন ফিরহাদ হাকিম, মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সায়ন্তর কাছে আবারও ফিরে যাই। সায়ন্ত, এখনো পর্যন্ত আমরাই দেখিয়েছি যে এই গার্ডেন রিচের ঘটনার পর আরো কতগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো বাড়ি হেলেও গিয়েছে, সেই বাড়িগুলো কি খতিয়ে দেখবে এই কমিটি? তারপর কি করণীয় অন্তত এই বাড়িগুলোর ক্ষেত্রে, এরা কি বলবেন সেগুলো? দেখো, কলকাতা পুরসভার তথ্য বলছে মোট 8টি বাড়ি, শুধুমাত্র 134 নম্বর ওয়ার্ডে 8টি বাড়ি রয়েছে যেগুলো একটির সঙ্গে আরেকটি হেলে পড়ে রয়েছে এবং সেখানে 1 আঙ্গুলও ফাঁক নেই। সেই বাড়িগুলোর এখন বর্তমান অবস্থা কি, সেই বাড়িগুলোকে আদৌ ভাঙা সম্ভব হবে, সেই বাড়িগুলো থেকে মানুষগুলোকে বের করে তাদেরকে কোথায় পুনর্বাসন দেওয়া সম্ভব হবে, এই সবটাই খতিয়ে দেখবে এই কমিটি। ধন্যবাদ শান্ত। কর্মী সভায় দলের একাংশকেই কাঠগড়ায় তুললেন জ্যোৎস্না মান্ডি। পঞ্চায়েতে জেতার পর বুথেই যান না পঞ্চায়েত সদস্যরা, বিধায়কদের কাজ কঠিন হয়ে যাচ্ছে তোপ খাদ্য প্রতিমন্ত্রীর। অনেকেই এলাকায় যাচ্ছেন না, অফিসেই থাকছেন। দলের একাংশের উপর ক্ষোভ প্রকাশ জ্যোৎস্নার। পার তলার মাটি হারিয়েছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। যারা লিডার আছে নিজেদের মুখ দেখাবার জন্য ব্লক অফিসে পড়ে থাকার দরকার নেই, কামরে থেকে একদম বুথে আপনি একদম পড়ে থাকুন। বিশেষ করে পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত মেম্বাররা যারা আছেন, আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুথেও যায় না, মানুষের কাছেও যায় না। আজকে যদি আপনারা সেই কাজটা করতেন, তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএরা আছি
তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা। যারা পঞ্চায়েতের প্রতিনিধি আছে তাদের তো পঞ্চায়েতে যাওয়া, যারা জেলা পরিষদের প্রতিনিধি আছে তাদের জেলা পরিষদে যাওয়া, এই কাজগুলো তো করতে হবে। নির্বাচনের কাজ সবাই দলীয়ভাবে তো করতেই পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই কাজটাকে ফেলে রেখে নয়। আমি মন্ত্রী আছি, তো কোনো ইন্টারনাল ফাইল যখন আসবে সেই কাজটা তো করতে হবে। বাড়ানো হলো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তা। বেসুরো হুমায়ুনকে সুরে ফেরাতে নিরাপত্তা বৃদ্ধি কটাক্ষ বিরোধীদের। আমি বেসুরো হওয়াতে অনেকে ভেবেছিল আমার কেরিয়ার শেষ, আমি চাওয়া পাওয়ার রাজনীতিতে নেই। TV9 বাংলায় বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক। আমাকে কলকাতায় ডেকেছিল, 18 তারিখে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। ওখানে পৌঁছানোর আগের থেকেই আইবি এবং সিআইডির রিপোর্ট হুমায়ুন কবিরের উপরে থ্রেড আছে। সরকারি প্রপার সিস্টেম মেনে সিকিউরিটি বাড়িয়েছে রাজ্য সরকার। নিন্দুকেরা বলছে মানভঞ্জনের জন্য এই নিরাপত্তা। এসব কোনো ব্যাপার না, কোনো কিছুর বিনিময়ে বা কোনো বার্গেনিং করে মন্ত্রী করতে হবে, সন্ত্রী করতে হবে, অমুক করতে হবে, এসবগুলো আমার ক্যারেক্টারের বাইরে। অনেকেই তো বলেছিল, যেদিন আমি মুখ খুলেছিলাম, তৃণমূলের 30% কর্মী, 100-র মধ্যে 30টা কর্মী, তারা খুব উৎসাহিত হয়েছিল যে এবার বোধহয় হুমায়ুন কবিরকে ছেঁটে দেবে বা হুমায়ুন কবিরের রাজনীতি শেষ হয়ে যাবে। হুমায়ুন কবির মুর্শিদাবাদে একটা ব্যান্ড, সেটা আপনারা ভালো করেই জানেন। সেই ব্যান্ডকে সহজে ভাঙাও যায় না, দুমড়ানোও যায় না, আর শেষ করাও যায় না।